বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস, যার কারণে আমরা আমাদের যে স্বাভাবিক কাজকাম তা থেকে অনেকটাই বিরত আছি। এই মহামারীর কারণে সারা পৃথিবী আজ আতঙ্কিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা আজ স্বাভাবিকভাবে আমরা পাঠদান করতে পারছি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিরাপত্তার জন্য, অর্থাৎ তোমরা যাতে করে নিরাপদে থাকতে পারো, সুস্থ থাকতে পারো, বাসায় থেকে পাঠদান কার্যক্রম করতে পারো, তারই ধারাবাহিকতায় আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম চালু করেছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে তোমাদের সাথে ক্লাসে যুক্ত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নাম ফরিদ আহমেদ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সোল্লা স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা এর আগেও এই অধ্যায়টা নিয়ে বহুবার আলোচনা করেছি, তোমাদের পরীক্ষাও নিয়েছি। যারা বর্তমানে পরীক্ষার্থী রয়েছ, তারপর যারা একাদশে রয়েছে, তাদেরও আমি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি। এখন নতুনভাবে আবার এই অধ্যায়টা নিয়ে আমরা শুরু করব। তোমরা পুনরায় যে অভিজ্ঞতা আছে এবং নতুনভাবে আমরা এই ক্লাসটা আবার শুরু করলাম, যাতে করে তোমরা তোমাদের পূর্বের অভিজ্ঞতা এবং বর্তমানে এই ক্লাসের অভিজ্ঞতা নিয়ে ভালো একটা প্রিপারেশন রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, আজকে এই দুর্যোগ সময়ে তোমাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে তোমার ভাষা। সেখানে থেকে তুমি নিরাপদে থাকবা, সুস্থ থাকবা। অবশ্যই বাসা থেকে বের না হলে ভালো, কারণ হচ্ছে এই মহামারীর কারণে এই ভাইরাসটা একজন আরেকজনের মাধ্যমে ছড়ায়। তো শিক্ষার্থী বন্ধু, তোমরা সুস্থ থাকার জন্য আমরা আজকে তোমাদের পাঠদান শুরু করলাম। আমি প্রথমেই তোমাদেরকে নিয়ে যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে উৎপাদন। প্রথম অধ্যায়ের যে উৎপাদন, আমরা এখানে 3টা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটা সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থী, প্রথম হচ্ছে উৎপাদনের ধারণা, তারপরে হচ্ছে উৎপাদনের বিভিন্ন রূপ, তারপরে হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত। প্রিয় শিক্ষার্থী, আমরা উৎপাদন বলতে কি বুঝি বা উৎপাদনের ধারণা, সেটা সম্পর্কে তোমাদেরকে আজকের ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে উৎপাদন হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা, অর্থাৎ উদ্ভাবন করা। উদ্ভাবন মানে সৃষ্টি। মানুষ দুটি কারণে উৎপাদন করে। একটা হচ্ছে তার অভাব ও বা চাহিদা পূরণের জন্য, আরেকটা হচ্ছে বাণিজ্যিকভাবে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে। তো প্রিয় শিক্ষার্থী, উদ্ভাবন বা সৃষ্টি বলতে মানুষ কিছুই করতে পারে না। প্রকৃতি প্রদত্ত সম্পদকে আহরণ করে উপযোগ সৃষ্টির মাধ্যমে পণ্যের আকার, আকৃতি, রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলাকেই বলা হয় উৎপাদন। আমরা উৎপাদনের এই ধারণা থেকে বুঝতে পারি যে মানুষ প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সে কি করে আহরণ করে, কাঁচামাল হিসাবে আহরণ করে বা শিল্পের কাঁচামাল হিসাবে আহরণ করে। সেখানে তারা কি করে, রূপান্তর করে, রূপের পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে।
তাহলে আমরা ধারণাটা নিতে পারলাম যে মানুষ আসলে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, রূপের পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা সহজে আরেকটু ভাবে বুঝতে পারি যে মানুষ তার শ্রম ও মেধা দিয়ে বিনিময়যোগ্য তথা বিক্রয়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করলে তাকে উৎপাদন বলে। তাহলে উৎপাদন কি? উৎপাদনের ধারণা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। আরেকটা উদাহরণ দিয়ে দিই আমি। তুমি রান্নাবান্নার কাজে তোমার বাড়ির আঙিনায় যদি শাকসবজি চাষ করো, এখান থেকে তুমি উৎপাদিত যে পণ্যটা সেটা তোমার রান্নাবান্নার কাজে তুমি ব্যবহার করেছো, কিন্তু বাজারে বিক্রি করে তুমি বাড়তি মুনাফা বা অর্থ জোগাড় করো নাই, যার কারণে এখানে কিন্তু উৎপাদন হয়েছে, উপযোগও সৃষ্টি হয়েছে, কিন্তু বাড়তি মুনাফা বা বিনিময়যোগ্য যে মুনাফাটা সেটা না আসার কারণে আমরা এটাকে স্বাভাবিক অর্থে উৎপাদন বলতে পারি না যদি বাণিজ্যিক চিন্তা করি। তা আমরা উৎপাদনের এই ধারণাটা থেকে বুঝলাম যে আসলে উৎপাদন করলেই হবে না, উপযোগ সৃষ্টি হবে না, কারণ তোমার সেখান থেকে বাড়তি মুনাফা আসতে হবে, অর্থাৎ বিটু। তাহলে উৎপাদন করতে গেলে যে সবচাইতে শক্তিশালী যে কাঠামোটা প্রয়োজন সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। একটা প্রতিষ্ঠান যখন তার উৎপাদন কাজ শুরু করবে, সে উৎপাদন কাজ শুরু করতে গেলে আমাদের এই চারটা জিনিস লাগবে, অর্থাৎ ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন এবং সংগঠন। তাহলে আমরা একটু ধারণা নিয়ে নিই ভূমি কি। ভূমি হচ্ছে পৃথিবীর আদি উপাদান, অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেছে। আলো, বাতাস, বায়ু, পানি, সূর্যের আলো, নদ নদী, পাহাড় পর্বত, জল, স্থল, অর্থাৎ খনিজ সম্পদ, মৎস্য সম্পদ, পানি সম্পদ, অনেক বিষয় আছে যেটা পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে দান করেছে। এখন আমরা আমাদের ব্যবহারের জন্য, প্রয়োজনের জন্য, উৎপাদনের জন্য কিছু জায়গা আমরা ব্যবহার করি। এখন একজন উৎপাদনকারী যখন উৎপাদন করবে তাহলে তার সর্বপ্রথম ভূমির প্রয়োজন রয়েছে, অর্থাৎ যেখানে সে তার উৎপাদন কাজটা পরিচালনা করবে। এই জন্য তাকে একটা নির্দিষ্ট জায়গা উৎপাদনের জন্য ওই জায়গাটা সিলেক্ট করতে হয় যেখানে সে তার উৎপাদন কাজটা পরিচালনা করবে। তারপরে রয়েছে শ্রম। এখন শ্রম হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক শক্তিকে বা শ্রমকে বোঝায়, যেখানে অর্থের বিনিময়ে সে তার শ্রমটা বিক্রি করবে। যদি অর্থ না থাকে, কারণ বিনা পরিশ্রমে কেউ কাউকে শ্রম দিবে না, সেই ক্ষেত্রে অর্থ জড়িত থাকতে হবে, অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত অর্থ উপার্জনের উদ্দেশ্যে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক শ্রমকে আমরা শ্রম বলি। তারপরে রয়েছে মূলধন। একটা প্রতিষ্ঠান যখন তার উৎপাদন কাজে যাবে সেখানে তাকে অর্থ বিনিয়োগ করতে হবে, মূলধনের প্রয়োজন রয়েছে, যে মূলধনটা দিয়ে সে তার উৎপাদন কাজটা চালিয়ে নিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা মূলধন তখনই বলবো আমরা উৎপাদন কাজে নিয়োজিত রেখে উৎপাদিত যে পণ্য বা সেবা সামগ্রী সেটা আমরা পুনরায় আবার উৎপাদন কাজে যদি বিনিয়োগ করি তাহলে সেটা মূলধন হবে। যদি আমরা পুনরায় উৎপাদন কাজে বিনিয়োগ না করে সেটা ভোগ ব্যবহার করে ফেলি তাহলে সেটা মূলধন হবে না। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? উৎপাদন কাজে নিয়োজিত রেখে ওই অর্থটা পুনরায় আবার উৎপাদন কাজে বিনিয়োগ করতে হবে, তাহলে সেটা মূলধন হিসাবে পরিগণিত হবে। এখন মূলধন সংগ্রহের যে বিষয়টা সেটা হচ্ছে একজন উৎপাদনকারী কিভাবে তার মূলধন সংগ্রহ করবে, সেটা তার ব্যক্তিগত হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, আত্মীয় স্বজন থেকে নিতে পারে, বা যে কোনো আর্থিক সেবা প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, বীমা, এসব প্রতিষ্ঠান থেকে সে তার সংগৃহীত মূলধন সংগ্রহ করবে, অর্থাৎ তার উৎপাদন কাজে সে বিনিয়োগ করবে। তারপরে সংগঠন। সংগঠন হচ্ছে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আসলে একটা প্রতিষ্ঠান তার উৎপাদন কাজে যখন সে পণ্য উৎপাদন করবে, উৎপাদন করতে যে তার ভূমি, শ্রম, মূলধন রয়েছে, সকল কিছুকে একত্রিত করে সে কি করবে? তার সমন্বয় সাধন, পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে
ওই উদ্দেশ্য অর্জনটাকে, অর্থাৎ ওই উদ্দেশ্য অর্জনের জন্য সে কাজ করবে। এখন প্রতিষ্ঠানে নিয়োজিত যে শ্রমিক কর্মচারী রয়েছে, ভূমি রয়েছে, তার যে মূলধন রয়েছে, এটার সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই জন্য একজন দক্ষ সংগঠক তার উৎপাদন কার্য পরিচালনার জন্য, অর্থাৎ তার যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য সকল কিছুকে একত্রিত করে সমন্বয় সাধনের মাধ্যমে তার ওই লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে এই প্রতিষ্ঠানটা লাভবান হতে পারবে। তাহলে আমরা উৎপাদনের ধারণার মধ্যে যে সবচাইতে ভূমিকা রাখে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেটা শিখে ফেললাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন রূপ। প্রিয় শিক্ষার্থী, উৎপাদনের যে রূপরেখা রয়েছে সেটা আমরা দেখি। প্রথমে রয়েছে রূপগত উপযোগ, তারপরে রয়েছে স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ। আমরা রূপগত উপযোগ দেখি। রূপগত উপযোগ হচ্ছে, আমরা আগেই বলছি যে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, প্রকৃতি প্রদত্ত সম্পদকে তার কাজের জন্য ব্যবহার উপযোগী করে তোলা, তার প্রয়োজনের জন্য ব্যবহার উপযোগী করে তোলা, আকার আকৃতি পরিবর্তন করার, রূপের পরিবর্তন করার মধ্যে সে কি করে, তার যে উপযোগটা সেটা নেয়। অর্থাৎ একটা দ্রব্য উৎপাদনের পরে যতটুকু উপযোগ থাকে সেটা সে ব্যবহার করে। এটা করতে গিয়ে তাকে রূপ বা তার পরিবর্তন, অর্থাৎ এটাকে প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে সে কাজে লাগিয়ে রূপের পরিবর্তন করে তার ব্যক্তিগত কাজে সে ভোগ বা ব্যবহার করবে। এটা হচ্ছে রূপগত উপযোগ, অর্থাৎ রূপের পরিবর্তনের ফলে এই উপযোগটা সৃষ্টি হয়। তারপরে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ সৃষ্টি হয় এক স্থান থেকে অন্য স্থানে পণ্য আনা নেওয়ার ফলে। অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে কোনো পণ্য বা সেবা সামগ্রী উৎপাদিত হয়, সেই উৎপাদিত পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার ফলে সেখান থেকে বিক্রির মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় পণ্য উৎপাদন হলে স্বাভাবিক অর্থে ওখানে ওই পণ্যটার হয়তো চাহিদা কম থাকে বা মূল্য কম থাকে, কিন্তু এটার চাহিদা বিভিন্ন জায়গা বেশি থাকে। তখন সেটা এখান থেকে সরবরাহের মাধ্যমে ওই জায়গায় বিক্রির মাধ্যমে সে বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারে। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে রাজশাহী অঞ্চলের যে আম রয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে হচ্ছে, ওই অঞ্চলে হচ্ছে, কিন্তু এটার চাহিদা কিন্তু সারা বাংলাদেশে রয়েছে। অর্থাৎ ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকাগুলোতে প্রচুর চাহিদা রয়েছে। এখন এই উপযোগটা ওইখানকার ক্রেতারা বা মধ্যস্থ কারবারিরা বুঝে, তখন সেখান থেকে তারা কি করে, আম সংগ্রহ করে ওই নির্দিষ্ট জায়গাগুলোতে স্থানগত পরিবর্তন করার মাধ্যমে ওই উপযোগটা তারা সৃষ্টি করে। আর একটা উদাহরণ দিতে পারি, যেমন চীনের কথা আমরা বলি। পৃথিবীর বিভিন্ন দেশকে তারা পণ্য সামগ্রী দিয়ে ওই বাজারগুলো দখল করে ফেলছে। যেমন চীনের উৎপাদিত যে ফোন রয়েছে সেটা কিন্তু আমাদের বাংলাদেশের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরাও, উৎপাদন হচ্ছে চীনে, কিন্তু এটার উপযোগ রয়েছে বাংলাদেশে। একজন মধ্যস্থ কারবারি বা ইম্পোর্টার যিনি রয়েছেন তিনি কি করে, বা অনেক ইম্পোর্টার রয়েছে যারা কি করে, এই উপযোগটা উপলব্ধি করে সেখান থেকে ওই ফোনগুলা এনে বাংলাদেশের বাজারে বিক্রি করে। অর্থাৎ এখানে স্থানগত পরিবর্তনের ফলে কিন্তু আমরা সহজে কাছাকাছি থেকে এই পণ্যগুলা ক্রয় করতে পারি। তারপরে সময়গত উপযোগ। সময়গত উপযোগ বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময়ে পণ্য উৎপাদিত হবে এবং পরবর্তী উৎপাদন না হওয়া পর্যন্ত ওই পণ্যটা ভোগ ব্যবহার করা। অর্থাৎ এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহারের ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। আমরা জানি যে একটা পণ্য সবসময় উৎপাদন হয় না, ঋতুগত কারণে, আবহাওয়াগত কারণে, প্রাকৃতিক কারণে, বিভিন্ন কারণে আমরা কিন্তু এই পণ্যটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত উৎপাদন করতে পারি, কিন্তু এটার চাহিদা সারা বছর থেকে যায়, যার ফলে কিন্তু ওই সারা বছর বিক্রির জন্য এটাকে মজুদ রাখতে হয়, সংরক্ষণ করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু এক সময়ের পণ্য অন্য সময় আমরা ভোগ বা ব্যবহার করতে পারি, যার ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। তারপরে সত্যগত উপযোগ। সত্যগত উপযোগ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে এটা সমাধান হয়। অর্থাৎ একজন উৎপাদনকারী সে উৎপাদন করেছে বিক্রয়ের জন্য, এবং উৎপাদনকারী আবার তার কাঁচামাল সে ক্রয় করে। অর্থাৎ ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে কি হয়, মালিকানা হস্তান্তরিত হয়। মালিকানা যে সত্যটা, অর্থাৎ আমরা একটা পণ্য যখন ক্রয় করি এটার মালিক আরেকজন ছিল, কিন্তু আমরা টাকার বিনিময়ে পণ্যটা
মালিকানা গ্রহণ করছি, বিনিময়ে তাকে টাকা দিছি, এইভাবে মালিক শর্তগত উপযোগ সৃষ্টি হয়। তারপরে রয়েছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ আমরা ডাক্তারের সেবা নেই, আইনের সেবা নেই, আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা ঋণের মাধ্যমে সেবা গ্রহণ করি, বিভিন্ন ধরনের সেবা আমরা গ্রহণ করি, বা আমরা পরিবহন সেবা নেই। এখন সেবাগত উপযোগ হয়, অর্থাৎ আমি যখন আমার প্রয়োজনে সেবা গ্রহণ করি, বিনিময়ে অর্থ প্রদান করি। অর্থ প্রদানের মাধ্যমে কিন্তু সেবাগত উপযোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে উৎপাদনের রূপ সেটা শিখে ফেললাম, আশা করি তোমাদের কাজে আসবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। উৎপাদনের বিভিন্ন খাত নিয়ে আমরা এখন আলোচনা করব। উৎপাদনের 3টা খাত রয়েছে, একটা হচ্ছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। তাহলে কৃষি খাত হচ্ছে উৎপাদনের পুরাতন এবং প্রাচীন খাত। এই খাত থেকে আগে যখন মানুষ কম ছিল, জনসংখ্যা কম ছিল, তখন কিন্তু এই কৃষি থেকে মানুষ তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করত। তাদের প্রয়োজনীয় কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমেই তারা কিন্তু তাদের চাহিদা পূরণ করত। কালের বিবর্তনে, অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষ যখন বৃদ্ধি পেতে লাগলো, তখনই কিন্তু চাহিদা বেড়ে গেছে। তখন কৃষি থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার আসতো না, বা প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন ছিল না। তাহলে কৃষি থেকে আমরা কি পাই? আমাদের ধান, গম, ভুট্টা, তারপরে শাকসবজি বা শস্য, এই ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের আমরা পণ্য পাই, যেটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভোগ বা ব্যবহার করি। এখান থেকে কিছু পণ্য আবার শিল্পের কাঁচামাল হিসাবে চলে যায়, সেটা আবার কাঁচামাল হিসাবে অন্য ধরনের বস্ত্র, বিভিন্ন ধরনের পণ্য হিসাবে আবার আমরা ভোগ ব্যবহার করতে পারি। তাহলে আমরা যদি একটা পরিসংখ্যান দেখি, 2017-18 অর্থ বছরে জিডিপিতে, আমরা জিডিপি বলতে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট কে বুঝি, এই তথ্যের আলোকে দেখা যাচ্ছে যে কৃষি থেকে আমাদের 2017-18 অর্থ বছরে 14.10% গ্রোথ আসছে। তারপরে দেখি শিল্প খাত। শিল্প খাত হচ্ছে এখন সবচেয়ে আমাদের জন্য, বা একটা উন্নয়নশীল দেশের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে শিল্প খাত। 1950 সালে যখন শিল্প বিপ্লব ঘটে ইংল্যান্ডে, তখনই কিন্তু অবিরামভাবে উৎপাদন শুরু হয়। অর্থাৎ আধুনিক পদ্ধতিতে আমরা যন্ত্রপাতির সাহায্যে আমরা কি করি? উৎপাদন কাজ শুরু করি। তার আগে যখন উৎপাদন হতো, তখন কিন্তু মানুষ গায়ে কেটে করতো, বা ওইরকম যন্ত্র ছিল না, বা মেশিনারিজ ব্যবহার করা হতো না, যার ফলে উৎপাদন কম হতো। কিন্তু যখন আমরা মেশিনে বা আধুনিক পদ্ধতিতে আমরা উৎপাদন শুরু করি, তখন কিন্তু শিল্পের উন্নয়ন সাধিত। 1950 সালের পর থেকে শিল্প বিপ্লব যখন শুরু হয়েছে, তখনই কিন্তু আমাদের উৎপাদনটা বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, এবং ব্যাপক হারে মানুষের আয়ের পরিবর্তন ঘটেছে, একটা দেশের সার্বিক উন্নয়ন সংগঠিত হয়েছে। তাহলে আমরা যদি দেখি, 2017-18 অর্থ বছরে জিডিপিতে 33.72% আসছে, যার মধ্যে বৃহৎ ও মাঝারি শিল্প থেকে আসছে 83.28%, আর ক্ষুদ্রায়তন শিল্পের অবদান ছিল 16.72%। অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, এই 3টা শিল্প নিয়ে কিন্তু আমাদের শিল্প খাত। এগুলোর আবার উপখাত রয়েছে, নিষ্কাশন, বিভিন্ন ধরনের শিল্প রয়েছে, যেগুলো একটা উপখাত হিসেবে ব্যবহার হয়। তাহলে শিল্প খাতে আমাদের সবচাইতে যেটা অবদান রাখছে, সেটা হচ্ছে তৈরি পোশাক। তৈরি পোশাক খাত থেকে আমরা সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কৃষিখাত, শিল্প খাত, তারপরে রয়েছে সেবা খাত। সেবা খাত হচ্ছে একটা দেশের মানুষের আয়, তারপরে রোজগার যখন বেড়ে যায়, মানুষের জীবনযাত্রার মানের যখন পরিবর্তন ঘটে, তখন মানুষ একটু সুখ স্বাচ্ছন্দ্য বা বিদেশে ভ্রমণ, ভালো ভালো লাইফ লিড করা, এইসব কিছু মানুষ চিন্তা করে, ফিল করে। আর যে একজন দিনমজুর, তার তো ওই চিন্তা থাকে না। যখনই তোমার আয়ের পরিবর্তন ঘটবে, তোমার জীবনযাত্রার মান উন্নত হবে, তখনই কিন্তু তুমি সেবা ক্রয় করতে চাইবা। আর সেবা খাতের মূল যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে একজন বাবা মা চিন্তা করে, আমি আমার বাচ্চাকে ভালো প্রতিষ্ঠানে পড়াবো, ভালো জায়গাতে রাখবো, ভালো পরিবেশে রাখবো, তার নিরাপত্তার জন্য তাকে গাড়ি ক্রয় করে দিব, একজন ড্রাইভার থাকবে, তাকে সেই সেবা দেবে, এরকম চিন্তা করে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা বিদ্যমান না। আবার আমরা যেমন কক্সবাজার ঘুরতে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা ভ্রমণ করতে যাই, বেড়াতে যাই, সেখানে আমরা অর্থ ব্যয় করি, সেবা গ্রহণ করি। তুমি উন্নত চিকিৎসার জন্য
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে যদি ভালো মনে না করো, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, সেখান থেকে আমরা সেবা নিতে পারি। এরকম অনেক রয়েছে যেটা সেবা খাতের অন্তর্ভুক্ত। আমরা দেখি 2017-18 অর্থ বছরে জিডিপিতে সেবা খাতের অবদান ছিল 52.58%। তাহলে আমরা দেখি কি কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাতের যে অবদান আমরা এই প্রশ্নের মাধ্যমে শিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মধ্যে যতটুকু আমরা আলোচনা করেছি, তোমরা বাসায় বসে সুন্দরভাবে এই পাঠদানটা দেখবা এবং তোমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করবা। আমরা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আর এই প্রশ্নগুলো বুঝে বুঝে পড়বা, মুখস্থ করার কিছু নেই এবং মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলেই কিন্তু তুমি পরীক্ষার জন্য ভালো মার্ক পেতে পারবা। তোমাদের জন্য আজকের এই ক্লাস এখানে সমাপ্তি। তোমরা বাসায় থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা, সামাজিক দূরত্ব বজায় রাখবা। তোমাদের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।